নিশ্চয়ই এখন একটা বড় আলোচনার জায়গা হচ্ছে সংসদের প্রথম অধিবেশন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সেখানে গুরুত্ব বা মানে একটা লাইমলাইট ছিল রাষ্ট্রপতির ভাষণ। তিনি নানান আওয়ামী লীগ সরকারের নানা সমালোচনা করেছেন এবং শেখ হাসিনা এবং তার ১.৫ দশকের শাসন আমলকে ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদী আমল বলেছেন। এটি কি আসলে আওয়ামী লীগের জন্য একটা চপটাঘাত কিনা? ধন্যবাদ আপনাকে। আসলেই না, কারণ সংসদের নিয়মটি রয়েছে যে এটা যে ভাষণটি পাঠ করবে সেটা যে দল ক্ষমতায় আছে তারা তৈরি করবে এবং পরবর্তীতে মন্ত্রী পরিষদের সবাই সেটি পাশ হয়ে গেলে সেই বড় একটি বক্তৃতা ১০০ পৃষ্ঠার সেটি সংক্ষিপ্ত করে কয়েকটি পৃষ্ঠায় পাঠ করবে। এটা রাষ্ট্রপতির দায়িত্ব। তবে এখানে একটা কথা বলতে পারি, সেটি হচ্ছে আমাকে এই শাহাবুদ্দিন চুপ্পু আমাদের সেই রাষ্ট্রপতিকে দেখে মনে হয়েছে তিনি সত্যিকার অর্থেই দলীয় রাষ্ট্রপতি। যখন তিনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিলেন তখন আওয়ামী লীগের কথা শুধুমাত্র সংসদে বক্তৃতা নয় সর্বত্রই বলেছেন আওয়ামী লীগের দলীয় রাষ্ট্রপতি হিসেবে। পরবর্তীকালে তত্ত্বাবধায়ক ঠিক অন্তর্বর্তীকালীন সময়ে তিনি চেষ্টা করেছেন তাদের সাথে মিশে যেতে, কিন্তু তৎকালীন ওই জামাতে ইসলাম ছাত্ররা তাদেরকে বাধা দেওয়ার কারণে তিনি সেই সুযোগটি পাননি। হয়তো মনে মনে দুঃখ পেয়েছেন যে এখানে হয়তোবা তার মোসাফিটা কাজে লাগেনি। আর তৃতীয় যেটি করলেন, তিনি বাংলাদেশের যে পার্লামেন্টে ১২ তারিখে বক্তৃতা দিলেন। বিএনপি যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ, সুতরাং বিএনপিকে সন্তুষ্ট করার জন্য তিনি বিএনপি লেখা বক্তৃতা পড়েছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে দেখবেন বিএনপির পক্ষে কথা বলছেন, অর্থাৎ আপাতমস্তক তিনি যে শপথ নিয়েছেন রাষ্ট্রপতি হিসেবে সারা বাংলাদেশের জনগণের জন্য, সেটি না করে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন দলকে সমর্থন করার চেষ্টা করছেন। এই যে একজন দলীয় ব্যক্তিকে, যিনি মানে এই ধরনের একজন ব্যক্তিকে আপনারা রাষ্ট্রপতি হিসেবে আপনাদের সময় একমাত্র তিনি ছিলেন, যখন তার রাষ্ট্রপতি নিয়োগটা হয় কোনো প্রতিদ্বন্দ্বিতাও ছিল, তিনি একমাত্র ছিলেন, আপনারা মনোনয়ন দিয়েছেন, গ্রহণ করেছেন এবং রাষ্ট্রপতি আপনারাই তখন সংসদে ছিলেন, মেজরিটি করেছেন। আপনারা কি এটার জন্য অনুশোচনা করেন যে এরকম একজন ব্যক্তিকে আপনারা রাষ্ট্রপতি বানিয়েছেন? বাংলাদেশের ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন, দু একটি ব্যতিক্রম বাদে এই ঘটনা কিন্তু প্রত্যেকটি সরকারের সময় ঘটেছে এবং এই কারণে বাংলাদেশ যে এখনো পূর্ণাঙ্গ গণতান্ত্রিক দেশ হিসেবে এখনো সফল হতে পারেনি হয়তো বা অন্যতম কারণ। মানে আপনি দেখেন ঘটনা ঘটেছে বিএনপির সময় প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী, তাকে কিন্তু দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়েছিল, কিন্তু দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি তৎকালীন প্রয়াত জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে না যাওয়ার কারণে তাকে কিন্তু হেনস্থা হয়ে রেল লাইনের উপর দিয়ে দৌড়ে পালিয়ে কিন্তু কোনোভাবে জীবন রক্ষা করতে হয় এবং রাষ্ট্রপতি হিসেবে টিকে থাকতে পারেনি। যদি কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হয় রাষ্ট্রের ক্ষেত্রে, সে যে কোনো দলের জন্য ক্ষেত্রে বলছি, সেটা রাষ্ট্র এবং জনগণ তার জন্য সাফার করে। মানে ধরেন হেনস্থা করার একটা সমালোচনা আপনি করতে পারেন, কিন্তু রাষ্ট্রপতি হিসেবে বদরুদ্দোজা চৌধুরীর নিয়োগ সেটি কিভাবে খুব মানে এরকম যেটি মানে সেই দলের প্রথম মহাসচিব ছিলেন, তিনি প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন, অর্থাৎ একমাত্র বিচারপতি শাহাবুদ্দিন ছাড়া এবং সম্ভবত আবু সাদাত মোহাম্মদ সায়েম এনারা ছাড়া সবাই দলীয় রাষ্ট্রপতি ছিল বাংলাদেশের ইতিহাসে এবং তারা দলের পারপাস সার্ভ করেছে। অথচ যখন তারা শপথ নেন, তারা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থ রক্ষার জন্য শপথ নেন। নিয়মটি যদি এখন বিএনপি চায় দলের পারপাস সার্ভ করাটা কি চক্ষু লজ্জাহীন ভাবে সার্ভ করেন, যেমনটা এখন দেখা যাচ্ছে? মানে ধরেন এর আগে আপনাদের জাস্ট ইমিডিয়েট আগের কথা যদি বলি, রাষ্ট্রপতি আব্দুল হামিদ ছিলেন, তার যে সেই সময়ের একটা গ্রহণযোগ্যতার ব্যাপারে শুনতাম যে তিনি মানে অন্যান্য দলগুলোকে যখন ডাকেন তারা যেভাবে রেসপন্স করতেন, মানে তখন তার ব্যাপারে যে একটা ধারণা ছিল বা গ্রহণযোগ্যতা ছিল, সেটি কি আপনাদের সবশেষ নিয়োগের ক্ষেত্রে ছিল? পার্থক্য ছিল, অবশ্যই পার্থক্য ছিল, কোনো সন্দেহ নেই। এবং নিয়োগটি সঠিক হয়েছে কিনা অবশ্যই আমাদের বিবেচনা করে দেখতে হবে। এটা কি বিবেচনা করেছেন বা এখন করেন যে কি বিবেচনায় তাকে নিয়োগ দেওয়া হয়েছিল? আপনাদের দলে অনেক বড় বড় মানুষ ছিলেন, গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন, যোগ্য মানুষ ছিলেন। ব্যক্তিগতভাবে আমি আপনার সাথে একমত, কিন্তু এই সমস্ত সিদ্ধান্ত গ্রহণ যেহেতু
দলের আমাদের মতো ছোটখাটো কর্মী দ্বারা হয় না। সুতরাং এ ব্যাপারে আমাদের এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই, ছিল না। সুতরাং সেটা ব্যাপারে আমরা আসলে নিজেদেরকে মনে মনে দোষারোপ করলেও কিন্তু বাস্তবে আসলে কারা আমরা অংশগ্রহণ করেন? কারণ আপনিও সে সময় সংসদ সদস্য ছিলেন, সংসদ সদস্যদের ভোটেই তো হবার কথা। বাংলাদেশে এবারও যেটি হয়েছে, বা সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নেত্রীরা এবং যে প্রস্তাবনা সিদ্ধান্তগুলো নেন, সাধারণত দল বাংলাদেশের গণতন্ত্রের এই পর্যায়ে রয়েছে যে ফ্লোর ক্রস করার কোনো উপায় নেই। 70 অনুচ্ছেদ যেটি রয়েছে সেটিতে স্পষ্টভাবে লেখা আছে, দলের বিরুদ্ধে ভোট দিলে কিংবা দল থেকে পদত্যাগ করলে সাথে সাথে সংসদ সদস্য পদ বাতিল হইয়া যাইবে, এবং আর কোনো ক্যান্ডিডেট কিন্তু ছিল না, সেটাও আপনাকে খেয়াল করতে হবে। সুতরাং খেয়াল না করার জন্য, এর জন্য তো আসলে ভোটাভুটিরও প্রয়োজন হয়নি। তার মানে আসলে মানে বাংলাদেশের গণতন্ত্রের যে অবস্থা বলছেন, তাহলে দলের শীর্ষ নেতার কাছে এরকম নিয়োগের দায়ভার বা ক্রেডিট সব যায়। ক্ষমতার দিক দিয়ে অবশ্যই দলের শীর্ষ নেতা সবচেয়ে বেশি ক্ষমতাশালী, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা আওয়ামী লীগ এবং বিএনপির ক্ষেত্রে অবশ্যই এটা সত্য, অন্যান্য দলের মতোই। আচ্ছা, মানে এখন আসলে আপনাদের কি মনে হয় এই রাষ্ট্রপতির কি করা উচিত? তিনি কি রাষ্ট্রপতি? আমি সেখানে আসতে চেয়েছিলাম আসলে। জি, আপনি যদি সাচ্চা দলীয় একজন রাষ্ট্রপতি হন, আপনার যদি কৃতজ্ঞতা বোধ থাকে, কোনো একটি দল আপনাকে দেশের জন্য রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দিয়ে আপনাকে সম্মানিত করেছে, আপনার উচিত ছিল যে আপনি যে কথাগুলো ইতিপূর্বে বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলেছেন, এখন আপনি জিয়াউর রহমানকে সমপর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছেন বা কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছেন। যদি তার মেরুদণ্ডটি সোজা থাকতো ব্যক্তি হিসেবে, তাহলে অবশ্যই তিনি বিএনপির সাথে কথা বলে বিএনপি থেকে তাদের কথা অনুসারে তিনি পদত্যাগ করতে পারতেন, এখনো তিনি পারেন, এবং সেটি তার করার জন্য সম্মানজনক অবস্থায় থাকার জন্য, না হলে সারা দেশের মুক্তিকামী মানুষের জন্য, সারা দেশের স্বাধীনতার পক্ষের মানুষের জন্য এই শাহাবুদ্দিন চুপ্পু একজন ঘৃণিত ব্যক্তি হিসাবে উপস্থাপিত হয়েছেন এবং ভবিষ্যতে উপস্থাপিত হবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু তাকে তো ধরেন তার যে সম্প্রতি যে সাক্ষাৎকারটা এসেছে, সেখানে তিনি বলেছেন যে তিনি অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় কিভাবে একরকম অবরুদ্ধই ছিলেন, তার মতের বাইরেও অনেক কিছু করা হয়েছে, তার নাম দিয়ে অনেক কিছু করা হয়েছে, এই বিষয়গুলো তিনি বলেছেন। মানে তিনি আসলে ধরেন আপনারা সবাই চলে গেলেন, সাবেক প্রধানমন্ত্রীও দেশ ছেড়ে চলে গেলেন, তাকে তো কেউ নিয়ে গেলেন না, বা তিনি ওই সময় কি করতেন মানে কমপ্লাই করা ছাড়া? তো আপনার কথার সাথে আমি একমত, সবাই চলে গেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এত ছোট দল নয় যে বড় মাঝারি ধরনের শত-এক নেতা আর এই বর্তমানে খুঁজলেও 2000 লোক বাংলাদেশের বাইরে পাওয়া যাবে না। কোটি কোটি কর্মী সমর্থক, কোটি কোটি নেতা, কোটি কোটি সংসদ, শত শত সংসদ সদস্য এবং জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ের নেতারা বাংলাদেশে আছেন, তারা পালায়নি, মাত্র কয়েকজন পালিয়েছে দেশ থেকে। সুতরাং সেভাবে বলা যাবে না যে সে গেল না। তার যে রাষ্ট্রপতির ক্ষমতা ছিল, আমি বলি না, হ্যাঁ অবশ্যই তাকে বাস্তবতা মেনে কাজ করতে হবে, কিন্তু যখন তিনি বুঝতে পারলেন আমাদের সেই ফ্যাসিস্ট ইউনূস সরকারের বিদায় হয়েছে, তখন তার উচিত ছিল পদত্যাগ করা। তিনি যখন স্বাধীনভাবে ইন্টারভিউ দিতে পারেন আর স্বাধীনভাবে মনের কথা বলতে পারবেন না, তা তো হয় না। এবং এই যে কয়দিন আগে তিনি বক্তৃতা দিয়ে স্বাধীনতার ঘোষক কিংবা বাংলাদেশ জিন্দাবাদ জয় বাংলা, একজন মানুষ কিভাবে, তার মতো মানুষ যাকে বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন করা হয়েছে, তার মতো মানুষ কিভাবে নিজের বিবেক বিবর্জিত করে কিভাবে এভাবে যায়? হয়তো তাকে স্বীকার করতে হবে সারা জীবন ছাত্রলীগ করা, যুবলীগ করা, আওয়ামী লীগ করা তার ভুল ছিল, তিনি এখন তার ভুল বুঝতে পেরেছেন, অথবা যে আদর্শকে ধারণ করে যিনি রাষ্ট্রপতি নিয়োগ করেছেন, সেই আদর্শকে তাকে আজীবন ধরে রাখতে হবে। নাকি আসলে যে যোগ্যতা দেখে আপনারা বা আপনাদের সময় নিয়োগ দেওয়া হলো, সেই যোগ্যতার প্রমাণই তিনি রাখছেন? তিনি সেই প্রমাণ রাখছেন না, তো তিনি সেই প্রমাণ রাখছেন না। মানে আপনাদের গুণগান করেছে, আওয়ামী লীগের গুণগান করেছে, সেইখান থেকে তার নিয়োগ হয়েছে, এখন বিএনপির গুণগান করছে, মানে যোগ্যতাটা তার ঠিকই আছে গুণগান করার।
না, যোগ্যতা তখনই ঠিক থাকবে তিনি যদি পদত্যাগ করেন, তাহলে যোগ্যতা ঠিক থাকবে। আপনি দেখেন জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের দলেও 2-3 জন লোক আছে যারা রাষ্ট্রপতি হওয়ার যোগ্য, কিন্তু রাষ্ট্রপতির মেয়াদ তো আরো আছে, সুতরাং এই নিয়ে আমরা এখন কেন আলোচনা করছি। এর অর্থটি কি সেটা আমিও বুঝি, আপনিও বোঝেন। অর্থটি হচ্ছে যে রাষ্ট্রপতিকে দিয়ে, যেহেতু আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি, নির্বাচিত বলতে পারেন, আওয়ামী লীগ দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতি, তাকে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে যতটুকু ব্যবহার করা সম্ভব হয় তাতে বিএনপি এবং স্বাধীনতা বিরোধী অন্যান্য শক্তি তত লাভবান হবে। হয়তো তারা টেকনিকটি নিয়েছে এবং নিজের ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা করে, সুযোগ সুবিধার কথা চিন্তা করে, শপথ ভুলে যে এই শাহাবুদ্দিন চুপ্পু সেই প্রস্তাব হয়তো লুফে নিয়েছেন। দেখা যাক সামনের দিকে কি হয়, কতদিন রাষ্ট্রপতি থাকতে পারেন। তবে বাংলাদেশের ইতিহাস বলে খন্দকার মোস্তাক বেশি দিন টিকতে পারে নাই। বীর চৌধুরী, বদরুদ্দোজা চৌধুরী প্রফেসর, তিনিও দলের সাথে নীতি মেলার না কারণ টিকতে পারেনি। এবং বাংলাদেশের প্রায় কোন রাষ্ট্রপতি আব্দুর রহমান আমাদের ছাড়া, 2-3 জন ছাড়া কেউ পূর্ণ সময় পার করতে পারেনি। সুতরাং আমরা অপেক্ষায় আছি যে কখন তাকে হেনস্থা হয়ে এই দলের রাষ্ট্রপতি থেকে বিদায় নিতে হয়। আমরা সেই দিনটির অপেক্ষা। আপনারা সেই দিনটির অপেক্ষা আছেন। আমার ধারণা আপনাদের যতটুকু শাসন আমল পাওয়া গেছে ওই সময় টিকেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারে টিকেছিলেন, এখনো পর্যন্ত টিকেই আছেন। মানে টিকিয়ে থাকাই চরম সার্থকতা, সেটার একটা প্রমাণ মনে হয় তিনি দিচ্ছেন। তেলাপোকা কিন্তু 1000 বছর ধরে টিকে আছে, ডাইনোসর কিন্তু বিদায় নিয়েছে। সুতরাং তেলাপোকার মতো টিকে থাকবে নাকি একজন মানুষের মতো টিকে থাকবে, সেটা শাহাবুদ্দিন চুপ্পুকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, আপনারা তেলাপোকা না ডাইনোসর? আমাদের নিজেদের কথা বলছেন? আওয়ামী লীগের কথা বলছি। আমরা কৌশলী এবং আমরা ফিরে আসবো। আমরা নীতির সাথে কখনো নীতি বিসর্জন দিয়ে কখনো কিছু নেই। তখন আওয়ামী লীগ করতাম, এখন আওয়ামী লীগ করি, সারা জীবন আওয়ামী লীগ করবো। এবং আওয়ামী লীগের জন্য আমরা কাজ করছি, জোর গলায় বলি আওয়ামী লীগের জন্য কাজ করছি। অন্যায়ভাবে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, অন্যায়ভাবে অর্ডিন্যান্স জারি করে একটি অনির্বাচিত অসাংবিধানিক সরকার আওয়ামী লীগের কাজকর্ম বন্ধ করেছে। ইচ্ছা করলে আপনার কিছুটা শক্তি থাকলে আপনি গলা চেপে ধরতে পারেন, কিন্তু কোটি কোটি মানুষকে আপনি কখনোই থামিয়ে রাখতে পারবেন না। অপেক্ষা করেন, আওয়ামী লীগ অবশ্যই ফিরে আসবে। পৃথিবীতে কোনো শক্তি নেই, ইনশাআল্লাহ আওয়ামী লীগ ফিরে আসবে। বিএনপি আসলে এই অপেক্ষার কথাই বলতো। আমরা যখন জিজ্ঞাসা করতাম ঈদের পরে, শীতের পরে আপনাদের কখন আন্দোলন বা কখন আপনাদের আসলে সেই দিনটি আসবে, আপনারা তো বলেই যাচ্ছেন, তখন তারাও আসলে এটা বলতেন অপেক্ষা করেন, মানুষকে বেশি দিন এভাবে চাপিয়ে রাখা যায় না। মানে আমরা কিন্তু সে কথা বলিনি, আমরা কিন্তু বলিনি যে ঈদের পরে গরুর মাংস খেয়ে রোজার পরে আমরা ফিরে আসছি। আমরা বলেছি আমরা ফিরে আসছি। আমরা কিন্তু আজকে পর্যন্ত বাংলাদেশের আওয়ামী লীগের দায়িত্বশীল পর্যায় থেকে কিন্তু এআই দ্বারা তৈরি না হলে এখন পর্যন্ত বলা হয়নি কবে আমরা ফিরে আসছি। আমরা জানি আমরা ফিরে আসছি, ইনশাআল্লাহ ফিরে আসবো। কিন্তু আপনাদের মাথায়, নিজেদের মাথায় কি কোনো টাইমলাইন আছে? মানে তারা তো একটা টাইমলাইন দিতেন, হয়তো সেটা আপনাকে বলতে যাব না, বলুন, কিন্তু এতটুকু বলেন আপনাদের মাথায় আছে কিনা টাইমলাইনটা, আমাকে না বলেন। আমাদের পরিকল্পনার মধ্যে আছে। আচ্ছা, আপনাদের পরিকল্পনার মধ্যে আছে। আচ্ছা, আপনাদের সেই পরিকল্পনা এবং আপনারা কাজ করছেন নিশ্চয়ই, সেটা নিয়েও একটু কথা বলতে চাইবো। তবে তার আগে সংসদ নিয়ে যেহেতু শুরু করেছি, সেটা একটু, সেই বিষয়টা একটু কথা বলি যে এই মানে গত 3 বারের সংসদ নিয়ে খুব আগ্রহের জায়গাটা না থাকলেও এবারে একটা মানে আগ্রহ ছিল, সবাই মোটামুটি দেখেছে এই সংসদে, কারণ কিছু বিষয় নিয়ে আগে থেকেই জানা যাচ্ছিল যে কিছু হট্টগোল হতে পারে, কিছু আলোচনা হতে পারে, বা কে কি হয় সেটা দেখবার একটা আগ্রহ ছিল, মানুষ সংসদ দেখেছে। আপনিও নিশ্চয়ই খেয়াল করেছেন বা আপনারা খেয়াল করেছেন, আপনাদের কি মূল্যায়ন? প্রথমত, সংসদ অধিবেশন ডাকার অধিকার রাষ্ট্রপতির। তারিখ নির্ধারণ, এটা সংবিধানে লেখা আছে, আপনি দেখে নিন। তারিখ নির্ধারণ, স্থান নির্ধারণ রাষ্ট্রপতি করেন। সেই রাষ্ট্রপতির আহ্বানে আপনি সংসদে আসলেন, তার তারিখ, স্থান, সময় নির্ধারণের পরে তার আমন্ত্রণে এসেই আপনি বাসায় যিনি আপনাকে আমন্ত্রণ করেছে তার বিরুদ্ধে বিষোদগার শুরু করলেন। সেটা পরে আসছি। আপনি যখন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে শপথ গ্রহণ করলেন, তার মধ্যে ছাত্র উপদেষ্টারা ছিল যারা আজকাল বিরাট বিপ্লবী হয়ে গেছে, তারাও সংসদ সেই সময় শপথ নিয়েছে, তখন তাদের কোনো অসুবিধা হয়নি। এখন রাষ্ট্রপতির বক্তৃতার সময় যখন জাতীয় সঙ্গীত বাজে, জামাত ইসলাম তো বরাবরই স্বাধীনতা বিরোধী,
30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের সাথে তাদের নাম সরাসরি যুক্ত। সুতরাং তারা জাতীয় সঙ্গীতের সময় দাঁড়াবে না, সম্মান প্রদর্শন করবে না, এটাতে আমি খুব একটা অবাক হই নাই।